ভাবুন তো, একদিন হঠাৎ পুরো সমুদ্রের পানি উদা হয়ে গেল। হাজার হাজার জাহাজ আটকা পড়ল সমুদ্রের তলায়। কিন্তু আসল ভয় তখন শেষ হয়নি। কয়েক ঘন্টার পর সেই পানি বিশাল সুনামি হয়ে ফিরে আসবে। আজকের ভিডিওতে আমরা দেখব এমন একটি গা শিহরণ দেওয়া একটি সার্ভাইভাল মুভির গল্প। চারজন পরিবারের সদস্য নিয়ে ঘুরতে গিয়েছিল সমুদ্রে। ঠিক যখন তারা সমুদ্রের মাঝখানে যায়, তখন শুরু হয় সমুদ্রের অদ্ভুত রহস্যময় খেলা। তারা সম্মুখীন হয় ভয়াবহ এক ঘটনার সাথে। সে চার সদস্যের পরিবার যখন জাহাজে করে সাগরের মাঝখানে, ঠিক সেই মুহূর্তে সমুদ্রের সব পানি গায়েব হয়ে যায় এবং তারা সে সাগরের তলায় আটকে পড়ে। এমন পরিস্থিতিতে আপনি পড়লে আপনার অনুভূতি কেমন হতো? এই পরিস্থিতিতে আপনার মনে অনেক রকম প্রশ্ন আসতে পারে, যেমন সমুদ্রের সব পানি শুকিয়ে যাওয়ার কারণ এবং এই পানি বর্তমানে কোথায় আছে। এইসব প্রশ্নের উত্তর পেতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তাহলে শুরু করা যাক, সাথে থাকুন সিনেমা স্কুপের সাথে। মুভির শুরুতে আমরা একটা পরিবারকে দেখি যারা সুন্দর একটা টাইম স্পেন্ড করার জন্য জাহাজে করে ক্যারিবিয়ান সাগরের মাঝখানে গিয়েছে। এই পরিবারের ছেলে বেনের আজ জন্মদিন। সেই উপলক্ষে তারা আনন্দ মাস্তি করার জন্য এখানে এসেছে। তারা না জানলেও আমরা জানতে পারি এই আনন্দ শুধুমাত্র কিছুক্ষণের জন্য। তারপরেই শুরু হবে বেঁচে থাকার লড়াই। প্রথমে সবকিছু ঠিকঠাক ছিল। যখন তারা সমুদ্রের সুন্দর দৃশ্য উপভোগ করছিল, তখন বেনের মা সমুদ্রে সাঁতার কাটার জন্য ঝাঁপ দেয়। তার বাবা মাছ ধরার কাজে ব্যস্ত ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে বেনের মা জুলিয়া অনুভব করে তার কাছে সবকিছু কেমন জানি অদ্ভুত লাগে। সে আন্দাজ করে ফেলে সমুদ্রের পানি কেমন জানি নিচে নামতে শুরু করেছে এবং সে আরো অনুভব করে তার আশেপাশে বিশাল কিছু একটা ঘুরপাক খাচ্ছে। তখন জুলিয়া এদিক ওদিক দেখার জন্য চেষ্টা করে, তখন সে কিছুই দেখতে পায় না। তখন তার মনে হয় কিছু একটা তাকে সমুদ্রের নিচে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। সে সাথে তাদের বুড়ে থাকা ক্যাম্পাসও অন্যরকম সিগন্যাল দিতে থাকে। তার মানে সামনে বড় ধরনের কিছু একটা হতে চলেছে। জুলিয়া লক্ষ্য করে সে কয়েক সেকেন্ডের ব্যবধানে সে বুট থেকে অনেক দূরে চলে এসেছে। তাই সে নিজেকে বাঁচাতে তার হাজব্যান্ড টমকে চিৎকার করে ডাকতে থাকে। কিন্তু জুলিয়া বুট থেকে অনেক দূরে থাকায় তার দিকে কারো নজর যায় না। এরপর জুলিয়া তার মেয়ে কেসিকে ডাকতে শুরু করে, কিন্তু তার মেয়ে তখন কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছিল। আসলে তারা তিনজনের মধ্যে কেউ জানতো না জুলিয়া সাঁতার কাটার জন্য সমুদ্রে নেমেছে। জুলিয়া আস্তে আস্তে তাদের থেকে অনেক দূরে সরে যেতে থাকে। ঠিক তখন সৌভাগ্যক্রমে টম জুলিয়াকে দেখতে পায়। টম আর দেরি না করে দ্রুত জাহাজ চালু করে পিছনে ব্যাক করে। জুলিয়ার কাছাকাছি যখন আসে, তখন জুলিয়াকে বাঁচানোর জন্য টম সমুদ্রে লাফ দেয়। অবশেষে তাকে সমুদ্র থেকে রক্ষা করে। এভাবে জুলিয়ার জীবন মরতে মরতে বেঁচে যায়। তখন টম জুলিয়ার উপর প্রচণ্ড রেগে যায়, কারণ টম জাহাজে ওঠার আগে সবাইকে বলে দিয়েছিল যদি কেউ সাগরে নামতে চায় তাহলে যেন সবাইকে বলে নামে। কিন্তু জুলিয়া সেই নিয়ম ভঙ্গ করে কাউকে না জানিয়ে সমুদ্রে নেমে যায়, যার কারণে টম প্রচণ্ড রেগে গিয়েছে। যেহেতু আজকে তাদের ছেলে বেনের জন্মদিন, তাই সব রাগ বয় এখানে সমাপ্ত করে। ধীরে ধীরে দিন শেষ হয়ে রাত শুরু হয়। তাই তারা সবাই মিলে বেনের জন্মদিন জন্য প্রস্তুতি নিতে থাকে। তারা বেনের জন্য কেক রেডি করে। বেনকে তার বাবা টম একটা ল্যাপটপ গিফট করে এবং তার মা জুলিয়া একটা ব্রেসলেট দেয়। জন্মদিন উদযাপনের পর কেসির বয়ফ্রেন্ড ভিডিও কল করে। কেসি তাকে বলে তারা বুড়ে অনেক আনন্দ করছে। তখন তার বয়ফ্রেন্ড জানায় তোমাদের খুব তাড়াতাড়ি ফিরে আসা উচিত, কারণ টিভিতে দেখাচ্ছে প্রকৃতির মধ্যে বড় একটা কিছু হতে চলেছে, যেটা পুরো পৃথিবীর প্রথমবার হচ্ছে। এরপর কেসি লক্ষ্য করে তার বয়ফ্রেন্ডের পেছনের শহরে একটা বিশাল ঘূর্ণিঝড় আসতে। এটি দেখে কেসি স্তব্ধ হয়ে যায়, কারণ তারা সে সময় নিরাপদ জায়গায় ছিল না। কেসি তার বয়ফ্রেন্ডের সাথে আরো কথা বলতে চাচ্ছিল, তখন দেখা যায় তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কেসি এই কথাটি তার বাবা মাকে জানায়, যার ফলে তারা দ্রুত তাদের বোর্ডের সেফটি চেক করে। ভালো করে দেখলে তারা দেখতে পায় তাদের বোর্ডের চারপাশে অনেকগুলো তিমি ও শার্ক মাছ ঘোরাঘুরি করে। কিন্তু টমের গবেষণা অনুযায়ী এই সময় এমন জায়গায় এই মাছ থাকার কথা না। তাই সে বুঝতে পারে প্রকৃতির মধ্যে বড় ধরনের পরিবর্তন হতে চলেছে। তখন তাদের জাহাজের নিচে একটা বড় তিমি যায়। এতে পুরো বোট নড়ে ওঠে। তখন সবাই ঘাবড়ে যায়। তিমির আঘাতে বোটের নিচে কিছু একটা ধাক্কায় ভেঙে গেছে। তাই টম পানিতে নেমে দেখতে থাকে। সে দেখে বোটের গায়ে একটা বড় ধরনের স্ক্র্যাচ পড়েছে। এটা নিশ্চিত হওয়ার পর যখন সে উপরে উঠে আসে, তখন সে লক্ষ্য করে তার কাঁধে একটা আঘাত ছিল, কারণ একটা ছোট শার্ক তাকে কামড়ে দিয়েছে। টম জাহাজে উঠে আসার পর জুলিয়া সে কাঁটাযুক্ত স্থান সেলাই করে। তখন টম জানায়
তিমি মাছের আঘাতে তাদের জাহাজের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। এতে তারা এখানেই আটকে পড়ে। তখন কেসি আশেপাশের কোনো জাহাজের জন্য সিগন্যাল পাঠাতে শুরু করে, কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে কোনো ধরনের সিগন্যাল যাচ্ছিল না। টম আর জুলিয়া অনেক চেষ্টা করে অন্য কোনো জাহাজের সাথে কানেক্ট হওয়ার জন্য, কিন্তু তাতেও কোনো লাভ হয় না, যার ফলে তারা সবাই চিন্তিত হয়ে পড়ে। টম জাহাজে কি পরিমাণ খাবার সংগ্রহ ছিল তা দেখতে যায়। সে দেখে মাত্র 4 দিনের খাবার তাদের কাছে ছিল। টম বলে তারা যে লোকেশনে আছে এই জায়গায় দিয়ে অনেক বড় বড় জাহাজ চলাচল করে, তাই সে আশা করে কোনো না কোনো জাহাজ তাদের সাহায্য করবে। তখন সবাই বাহির থেকে বিকট শব্দ আসতে শুনতে পায়। বোর্ডের বাহিরে গিয়ে দেখে আকাশ থেকে বড় উল্কা তাদের দিকে পড়তে। তাই কিছু না ভেবে টম বোর্ডের অকেজো ইঞ্জিন চালু করে দেয়, কিন্তু সে জানতো যে ইঞ্জিন চালু করলে সেটা খারাপ হয়ে যাবে, এবং সেটাই হয়। তাদের সাথে সে বোর্ডটা কিছু দূর গিয়ে বন্ধ হয়ে যায়। ঠিক তখন আরেকটা আগুন ধরা উল্কাপিণ্ড দেখে টম আর একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পায় এটা একটা স্যাটেলাইট ধ্বংসের অংশ, যার কারণে হঠাৎ রেডিও ও টেলিফোনের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। একই রকমভাবে আরেকটা উল্কাপিণ্ড পড়ে, তাই তারা নিজেদের বাঁচানোর জন্য বোর্ডের সব দরজা জানালা বন্ধ করে দেয়। যখন তারা বোর্ডের অবস্থান করে তখন বোট খুব জোরে জোরে দুলতে শুরু করে। এতে জুলিয়া নাক দিয়ে অনবরত রক্তক্ষরণ হয়। তার মেয়ে কেসি হঠাৎ করে বমি করতে শুরু করে। তার বাবা টমও মাথায় বড় রকম আঘাত পায়। তখন বোর্ডের বাহির থেকে বিকট শব্দ আসে, তখন তারা অবচেতন হয়ে পড়ে। পরদিন সকালে যখন তাদের জ্ঞান ফিরে আসে, তারা দেখে তাদের বুটের মধ্যে ছোট বড় অনেক ফুটো হয়ে গেছে। অবাক করার বিষয় হচ্ছে সেই ফুটোগুলো দিয়ে কোনো রকম পানি আসে না, তাই তারা বোর্ডের ছাদে উঠে পড়ে দেখার জন্য। বোর্ডের ছাদে উঠে তারা স্তব্ধ হয়ে যায়, কারণ তাদের বুটের নিচে কোনো পানি অবশিষ্ট নেই। এমনকি এই বিশাল সমুদ্রের সব পানি কোথায় গায়েব হয়ে গেছে। সমুদ্রের পানি না থাকার কারণে এটা একটা বিশাল মরুভূমির মতো লাগতেছিল। আশেপাশে জমির অনেক মাছ পড়ে থাকতে দেখে যেন তারা অন্য এক জগতে চলে এসেছে, যেখানে কোনো মানুষ ছিল না। যে জায়গায় কাল রাত পর্যন্ত পানি ছিল, কিন্তু এখন সেখানে উঁচু উঁচু পাহাড় ও গর্ত। কিন্তু তারা ব্যাপারটা বুঝতে পারে তারা কোনো মরুভূমিতে নয়, এখনো সমুদ্রের মাঝখানে আসে। শুধু সমুদ্রের পানি এখান থেকে অন্য কোথাও চলে গিয়েছে। টম তার ক্যাম্পাস বের করে এবং সে বলে এটা কোনো প্রাকৃতিক কোনো গন্ডগোলের কারণ হয়েছে, যার কারণে আগে যেসব সমতল জায়গায় মানুষ বসবাস করত সেসব জায়গায় সমুদ্রে পরিণত হয়েছে, আর যেখানে পানি থাকতো সেখানে উঁচু উঁচু পাহাড় আর গর্ত তৈরি হয়েছে। এই বিষয়টা জানার পর তারা সবাই অবাক হয়ে যায়। টম তাদের এটাও বলে যে সমতল ভূমিতে যেসব মানুষ ছিল তারা সবাই হয়তো এতক্ষণে শেষ হয়ে গেছে, পুরো পৃথিবী থেকে মানব জাতি নিচ্ছিন্ন হয়ে গেছে। এটা শুনে কেসি অনেক কষ্ট পায়। সে বোর্ডের একটা কেবিনে এসে কান্না করতে থাকে, কারণ তার বয়ফ্রেন্ড এখন আর দুনিয়াতে বেঁচে নেই। সে হয়তো এতক্ষণে মারা গেছে, তবে বিপদ এখনো শেষ হয়নি। এখন জুলিয়া এখানে বেঁচে থাকার জন্য খাবার সংগ্রহ করে। ব্যান তার জন্মদিনের সব বেলুন একটা রশি দিয়ে আকাশে উড়িয়ে দেয়, যদি আশেপাশে কেউ দেখে তাদের উদ্ধার করার জন্য আসবে এবং এই পরিস্থিতি থেকে তারা বের হতে পারবে। এরপর টম রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে, যদিও সে নিশ্চিত ছিল না যে অন্য দিক থেকে যোগাযোগ করবে কেউ। কিন্তু আশ্চর্যজনকভাবে সে রেডিও কাজ করতে শুরু করে এবং সে কারো কথা শুনতে পায়। অপর পাশ থেকে যার কথা আমরা শুনতে পাই সে ছিল একজন ক্যাপ্টেন, যার নাম নাটো। সমুদ্রের সব পানি যে অন্য জায়গায় চলে গেছে সেটা সে জানতো, কারণ সেও সমুদ্রে একটা জায়গায় আটকা পড়েছে। তখন টম নাটোর কাছে একটা পরামর্শ চায় এই পরিস্থিতিতে কি করা উচিত। ক্যাপ্টেন তাদের সবাইকে এমন একটি কথা বলে যা তাদের সবার মাথা ঘুরে যায়। নাটো তাদের বলে পৃথিবীর যে মেরুগুলো পাল্টিয়েছে সেগুলো প্রায় 1 সপ্তাহের ভিতর আবার ঠিক হয়ে যাবে, মানে সব পানি 1 সপ্তাহের ভিতর আবার সমুদ্রে চলে আসবে। টমদের যেহেতু বোর্ডের অবস্থা নাজেহাল, সে সাথে বোর্ডের মধ্যে ছোট বড় অনেক ফুটো তৈরি হয়েছে, আর সমুদ্রের সব পানি যখন একসাথে আসবে সেটা তারা কেউ সার্ভাইভ করতে পারবে না। তাই টম সেই ক্যাপ্টেনকে অনুরোধ করে বলে তোমার সাবমেরিনে বেঁচে থাকার সম্ভাবনা বেশি, তাহলে কি তুমি আমার পরিবারকে বাঁচাবে? ক্যাপ্টেন বলে অবশ্যই আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু আমার কাছে উপায় নেই, কারণ আমরা সাবমেরিনে 2 জন লোকের জায়গা আছে, আমি শুধু 2 জনকে সাবমেরিনের জায়গা দিতে পারবো। তখন টম অনুরোধ করে বলে দয়া করে তুমি আমার সন্তানদের বাঁচাও, তার বিনিময়ে আমি তোমাকে আমাদের সব খাবার দিব। যেহেতু মানবশূন্য পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য খাবারের অনেক প্রয়োজন, তাই সে রাজি হয়ে যায়। ক্যাপ্টেন টমকে ম্যাপের মাধ্যমে সে কোথায় আছে সেটা জানিয়ে দেয়।
টম জুলিয়াকে বলে, আমরা মাত্র 2 দিনে সেখানে পৌঁছে যাব। আমরা না বাঁচলেও আমাদের ছেলে মেয়েদেরকে বাঁচাতে হবে। পরের দিন সকালে পুরো পরিবার সাবমেরিনটাকে খোঁজার জন্য প্রস্তুত হয়। তখন টম বুট থেকে দেখে দূরে একজন অদ্ভুত লোক একটা ধারালো অস্ত্রসহ একটা কুকুর নিয়ে এদিকে আসতে। লোকটিকে দেখে মনে হচ্ছে সে তৃষ্ণার্ত, তাই টম একটা পানির বোতল নিয়ে যায় সেই লোকের কাছে। পানি পান করার পর লোকটির ধন্যবাদ দেওয়ার পরিবর্তে আরও সে তার উপর আক্রমণ করে। লোকটির হাতে থাকা ছুরি দিয়ে টমকে বেশ কয়েকবার আঘাত করে। এটা দেখে যখন জুলিয়া তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে তখন লোকটি তাকে মারার জন্য দাওয়া করে। লোকটিকে দেখে মনে হচ্ছিল সে নেশাগ্রস্ত। সে বুড়ির ভিতর ঢুকে খাবার খুঁজতে শুরু করে এবং কিছুটা খাবার ফেলে সে খেতে থাকে। ততক্ষণে জুলিয়া ও তার সন্তানদের লুকিয়ে রাখে এবং সেও লুকিয়ে পড়ে। খাবার শেষে লোকটি জুলিয়াকে খুঁজতে থাকে। পরে সে একটা কেবিনে যায়। কেবিন থেকে আওয়াজ আসা সত্ত্বেও সেখানে কেউ ছিল না। আসলে জুলিয়া বড় একটি ফুটো দিয়ে বাইরে বের হয়ে গেছিল। জুলিয়া চুপচাপ লুকিয়ে থাকে বাহিরে, কিন্তু লোকটির কুকুর জুলিয়াকে দেখে গেউ গেউ করতে শুরু করে। এক পর্যায়ে কুকুরটি জুলিয়াকে কামড় দেয়। তখন জুলিয়ার হাতে একটা চাকু ছিল, ওইটা কুকুরটির শরীরে ঢুকিয়ে দেয়। কুকুরটি তখন মরে যায়। জুলিয়া তখন বোর্ডের নিচে লুকিয়ে থাকে, যার ফলে জুলিয়াকে খুঁজে পায় না। কিন্তু লোকটা তার মৃত কুকুরকে দেখতে পায়। তখন লোকটি বুঝতে পারে জুলিয়া বাহিরেই আছে। যখন লোকটি জুলিয়াকে ধরার জন্য নিচে নেমে আসে তখন জুলিয়া আবার উপরে উঠে যায়। লোকটি শেষমেশ জুলিয়াকে ধরে ফেলে। লোকটি জুলিয়ার গলা চেপে ধরে। সে জুলিয়াকে মেরে ফেলতে চাচ্ছিল। সে এখন কোনোভাবেই নিজেকে বাঁচাতে চাচ্ছে। এদিকে তাদের সন্তান সোফার ফাঁক দিয়ে তাদেরকে দেখে। কেসির হাতে ছিল একটা ফেয়ার গান। যখন তার মাকে খুনিটা মেরে ফেলার উপক্রম তখন কেসি সোফার ভিতর থেকে উঠে গুলি চালায়। এর কারণে লোকটি কিছুক্ষণের জন্য অবচেতন হয়ে যায়। জুলি তাড়াতাড়ি করে টমের বানানো ম্যাপ সহ তাদের জন্য পর্যাপ্ত খাবার সংগ্রহ করে সেখান থেকে চলে যায়। সেখান থেকে চলে যাওয়ার সময় বেন তার বাবার মৃতদেহ দেখে ইমোশনাল হয়ে যায়। সে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সে কোনোভাবে তার বাবাকে ছাড়া যেতে চাচ্ছে না। তার বাবার মৃত্যুর জন্য বেন সম্পূর্ণ নিজেকে দোষারোপ করতেছে, কারণ সে তার জন্মদিনের বেলুনগুলো আকাশে উড়িয়ে রাখার কারণে সেটা দেখে ওই লোকটা আসছে এবং তার বাবাকে মেরে ফেলেছে। তাই সে এটার জন্য অনেক কষ্ট পায়। তখন জুলিয়া বলে, তোমাদের বাবা তোমাদের বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে, তাই তাদের এখান থেকে যেতে হবে। এদিকে এই লোকটা বুট থেকে বের হয়ে যায় এবং তাদের পিছু নিতে শুরু করে। তারা ম্যাপ অনুযায়ী হাঁটতে থাকে। একটা জায়গায় গিয়ে তাদের অনেক পানির তৃষ্ণা পায়, কিন্তু তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পানি ছিল না। তাই তারা আবার হাঁটতে থাকে। বেন আশেপাশে অনেক মাছ মরে থাকতে দেখে তাদের পিছনে সেই মানুষটি সহ পিছু নেয়। তারা বসে কিছুক্ষণ বিশ্রাম নেয়। তখন কেচি কান্নারত চেহারা নিয়ে বলে, আমরা কোথায় যাচ্ছি? এই বিশাল জনমানব শূন্য জায়গায় আমরা কি আদৌ কারো সন্ধান পাবো? সে বলে, যদি নাটুর নামে কেউ না থাকে। সে যদি মিথ্যা বলে। তখন জুলিয়া বলে, চুপ করো, আমরা এগিয়ে যাব, আমাদের যেতে হবে। আর কোনো উপায় না দেখে কেচিও যায়। কিছু দূর যাওয়ার পর তারা একটা পুরনো প্লেন পড়ে থাকতে দেখে। তারা সেটার কাছে যায়। ঘুরে ঘুরে সে বিমানটা দেখতে থাকে। জুলিয়া সেই বিমানের দরজা খুলে ভিতরে ঢোকে। তারা সেখানে আশ্রয় নেয়। জুলিয়াকে দেখতে পায়। সে তার হাজব্যান্ড টমের পুরনো স্মৃতি মনে করতেছে। সে তার শার্ট পুরনো ছবি সহ দেখে এবং কান্নায় ভেঙে পড়ে। সন্ধ্যা শেষ হয়ে রাত শুরু হয়, তাই তারা সেই বিমানের মধ্যে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। হঠাৎ রাতে কারো পায়ের শব্দ পেয়ে কেসির ঘুম ভেঙে যায়। বাহিরে কেউ আছে কিনা সেটা দেখার জন্য কেসি যখন বাহিরে যায় তখন সেই মানসিক ভারসাম্যহীন হারিয়ে ফেলা ব্যক্তিটি তাকে আক্রমণ করতে আসে। ঠিক তখন তার মা জুলিয়া পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করে ফেলে দেয়। লোকটি যেহেতু তার স্বামীকে খুন করেছে তাই তার প্রতিশোধ নিতে এসে বারংবার আঘাত করতে থাকে। এক পর্যায়ে লোকটি মারা যায়। তাদের একটা বিপদ চলে গেছে ভেবে তারা রাতটা সেখানে কাটিয়ে দেয়। যখন তাদের সকালে ঘুম ভাঙে তখন বাইরে গিয়ে দেখে ওই লোকটির শরীর কত বিক্ষত হয়ে মাটিতে পড়ে আছে, সাথে শরীরে কিছু অংশ নেই। তারা এই পরিস্থিতি দেখে বুঝতে পারে এই সীমানায় এমন কিছু জন্তু জানোয়ার আছে যারা খুব ভয়ঙ্কর, তাই তাদের আরও সাবধানে থাকতে হবে। তাই তারা সাবমেরিনের খোঁজে দ্রুত সেখানে চলে যায়। কেসি সেই ম্যাপটা দেখতে শুরু করে। অন্যদিকে বেন অনেক তৃষ্ণার্ত ছিল, তাই তার শরীর পানির অভাবে প্রায় ভেঙে পড়ছিল। কিছুটা সামনে এগিয়ে গিয়ে সে জল দেখে। বেন কিছু না ভেবে পানি খাওয়ার জন্য তার মাথা সে কূপের ভিতর দিয়ে দেয় এবং কিছু না ভেবে সেটা খেয়ে নেয়।
তার মা তাকে অনেকবার নিষেধ করেছিল আশেপাশে জল যেন না পান করে, কারণ এগুলো সব বিষাক্ত। কিন্তু বেন এতই বেশি তৃষ্ণার্ত ছিল যে সে জুলিয়ার কথা শুনেনি। সে দৌড়ে গিয়ে জল খাওয়া থেকে তাকে থামায়। ততক্ষণে সে অনেকটা জল খেয়ে ফেলেছিল, আর এর কারণে বেন কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়ে এবং হাঁটার ক্ষমতাও সে হারিয়ে ফেলে। এই কারণে তারা একটা সুরক্ষিত জায়গায় সিলেক্ট করে, সেখানে পড়ে থাকা পুরনো প্লাস্টিক দিয়ে একটা আশ্রয়স্থল বানায়। সেখানে তারা ঘুমিয়ে পড়ে। তখন জুলিয়া একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তাই সে এই আওয়াজ কোথায় আসতেছে সেটা পর্যবেক্ষণ করতে সে আশেপাশে দেখতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় কিছু ভয়ানক সামুদ্রিক কাকড়া তাদের দিকে তেড়ে আসতে। তাই সে দেরি না করে সবাইকে ঘুম থেকে তুলে পালাতে থাকে। সেই লোকটির দেহ এই কাকড়াগুলি কামড়ে খেয়েছিল। কিছু দূর দৌড়ানোর পর তারা একটা বড় জাহাজ দেখতে পায়। এটি একটি কার্গো জাহাজ ছিল, যেখানে অসংখ্য কন্টেইনার ছিল, যেখানে কিছু মানুষ এই কন্টেইনারগুলোর মধ্যে আশ্রয় নিয়েছিল। তারা জুলিয়া সহ তার বাচ্চারা দৌড়ে আসতে দেখে কন্টেইনার ভিতর ঢুকে পড়ে। আসলে তারা এই তিনজনকে দেখে ভয় পায়নি, তারা ভয় পেয়েছে তাদের পিছনে থাকা বিশাল বড় কাকড়ার ঝাঁক দেখে। জুলিয়ারা গিয়ে তাদের কাছে সাহায্য চায়, অনুরোধ করে দরজা খোলার জন্য, কিন্তু তারা তাদের দরজা খোলে না। ইতিমধ্যে কাকড়াগুলো অনেক কাছাকাছি চলে এসেছিল, তাই তারা সেই কন্টেইনারের ছাদের উপর উঠে যায়। ওঠার সময় জুলিয়ার পায়ে একটা কাকড়া কামড় দেয়। জুলিয়া তার কাটা জায়গাটি তার মাথার স্কার্ট দিয়ে বেঁধে ফেলে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জুলিয়া অজ্ঞান হয়ে পড়ে। সেখানে সেই কাকড়াগুলো সেই ক্যান্টিনার ভিতর কেটে ঢুকে পড়ে এবং সবাইকে কামড়াতে থাকে। তাই তাদের প্রাণ বাঁচানোর জন্য তারা গুলি করতে থাকে, কিন্তু কাকড়াগুলির সংখ্যায় অনেক ছিল, তাই মানুষগুলি তাদের সামনে টিকে থাকতে পারে না এবং ক্যান্টিনারের ভিতর থাকা সব মানুষগুলোকে কাকড়াগুলো মেরে ফেলে। সব কাকড়া চলে গেলে তারা নিচে নামে এসে যত অস্ত্র ছিল সব তারা নেয় তাদের নিজেদের সেফটির জন্য। সেখানে তারা একটা যোগাযোগ করার মাধ্যম পায়। সেটার মাধ্যমে জুলিয়া ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করে। ক্যাপ্টেন তাকে জানায়, আমার উপর ওই কাকড়াগুলো আক্রমণ করেছে এবং আমি খুবই আহত, আমি তোমাদের সাহায্য করতে পারবো না। এর সাথে ক্যাপ্টেন জুলিয়াকে বলে, আর কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের জল আবার ঠিক জায়গায় চলে আসতে শুরু করেছে। এটা শুনে জুলিয়া কান্না করতে শুরু করে দেয়। তারপর জুলিয়া ক্যাপ্টেনকে অনুরোধ করতে থাকে সাবমেরিনে আশ্রয় দেওয়ার জন্য। অবশেষে ক্যাপ্টেন রাজি হয়। এরপরে দেখা যায় জুলিয়া কান্না করতে, কারণ সাবমেরিনে যাওয়ার জন্য কোন দিকে যেতে হবে সেটা তারা জানে না, কারণ কালকে রাতে আসার সময় তাদের ম্যাপটা হারিয়ে ফেলেছে। তাই তাদের সুবিধার জন্য ক্যাপ্টেন আকাশে একটা ফায়ার করে। ফায়ার করার সাইনটা তারা দেখতে পায়, কিন্তু সেই জায়গাটি তাদের থেকে অনেক দূরে ছিল। তারা আবার সাবমেরিনের উদ্দেশ্যে চলতে থাকে। যাওয়ার সময় তারা আরেকটা বিপদের সম্মুখীন হয়। তারা দেখতে পায় সামনে একটা বিশাল পাহাড়, যেখান দিয়ে যাওয়ার সময় হয়তো আবার কাকড়াগুলো আক্রমণ করতে পারে। তারা আবার চলতে শুরু করে। একটা পাহাড়ের মাঝখান দিয়ে যাওয়ার সময় তাদের সামনে একটা পাথর ভেঙে পড়ে। জুলিয়া সবার পিছনে ছিল, যার সামনেও একটা পাথর ভেঙে পড়ে। কেচি সেখান থেকে যেতে চায় না, কিন্তু জুলিয়া বলে এখান থেকে চলে যেতে। সে যেন তার ভাইকে সবসময় রক্ষা করে। তার মাকে ছেড়ে যেতে ইচ্ছা না করলেও বাধ্য হয়ে তাকে ছেড়ে যেতে হয়। যখন তারা সাবমেরিনের কাছে পৌঁছায় তখন তারা সেখানে কাউকে দেখতে পায় না। তখন তারা সাবমেরিনের দরজাটি ক্যাপ্টেনকে ডাকতে শুরু করে। তখন পেছন থেকে ক্যাপ্টেন আসে, যে খুব খারাপভাবে আহত ছিল। সে বলে এই সাবমেরিনে সর্বোচ্চ 3 জনের জায়গা আছে, আর আমার বাঁচার সম্ভাবনা খুবই কম। তাই সে এখান থেকে যেতে যেতে হয়তো মারা যাবে, তাই সে এখান থেকে যেতে চায় না। এটা শুনে কেসি তার মায়ের কাছে ছুটে যায়, যেখানে জুলিয়া কাকড়ার সাথে গুলি করে যুদ্ধ করতে করতে নিজেকে বাঁচিয়ে রাখে। তখন তার মেয়ে কেসি তাকে উদ্ধার করে। তারা সাবমেরিনের দিকে অগ্রসর হতে শুরু করে। তখন পেছন থেকে সে কাকড়াগুলো আসতে থাকে। তারা কোনো মতে সাবমেরিনে পৌঁছায়। তখনই তারা লক্ষ্য করে এক বিশাল আকৃতির সমুদ্রের ঢেউ আসতে, যেটা দৈর্ঘ্য ছিল প্রায় কয়েকশো মিটার উঁচু। তাই তারা সাবমেরিনের ভিতর বসে পড়ে এবং ভালোভাবে ব্যাট লাগায় ফেলে। সেই সমুদ্রের ঢেউ কারণে তাদের সাবমেরিন উলট পালট দোলাতে শুরু করে, যা অতিরিক্ত ছিল, যার কারণে সবাই সেন্সলেস হয়ে যায়। যখন তাদের জ্ঞান ফিরে আসে তখন তারা দেখতে পায় তারা আর সমুদ্রে নেই। তারা একটা শহরে, যেটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। মানে পৃথিবীতে মাত্র কয়েকজন মানুষ বেঁচে আছে, তার মধ্যে সৌভাগ্যক্রমে তারাও বেঁচে আছে। মুভিটির মূল বার্তা হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা এবং সংকটের সময় একসাথে থাকার গুরুত্ব। মানে আপনি যত খারাপ সিচুয়েশনে পড়েন না কেন, পরিবারের সবাই একসাথে সেই সিচুয়েশনের পাশে থাকলে যে কোনো বিপদ তুচ্ছ মনে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।